এই প্রজন্মটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মেধাবী যদি এই পৃথিবী টিকিয়ে রাখতে না পারে আর কেউ পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে শুক্রবার 4 এপ্রিল 2025। আমি এই মুহূর্তে ভিডিও করতে বসেছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের বিমস্টেকের ইয়াং জেনারেশন ফোরামের বক্তৃতাটা নিয়ে। বক্তৃতাটা আমার এত ভালো লেগেছে, এত অসাধারণ লেগেছে, সেজন্য আমার মনে হয়েছে যে বক্তৃতাটার যে অংশগুলো আমার নিজের ভালো লেগেছে সেই জায়গাগুলো নিয়ে আমি একটু কথা বলতে চাই এবং আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। প্রথমত, গত রাতে আমি যখন ভিডিওটি দেখলাম, বৃহস্পতিবারে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে তিনি বক্তৃতাটা দিচ্ছেন। আমি যখন ভিডিওটি দেখছি ততক্ষণে 2 মিলিয়নের বেশি মানুষ ওই ভিডিওটি দেখে প্রায় 1 ঘন্টা ধরে তিনি বক্তব্য দেন। শেষের 10 মিনিট বা 5 থেকে 8 মিনিট তিনি প্রশ্নোত্তর পর্ব অংশ নেন। 3টি প্রশ্নের উত্তর ছাড়া 85 বছরের একজন মানুষ এইভাবে তার স্বপ্নের মতো করে কথাগুলো বলে গেলেন, যেগুলো তরুণদের জন্য খুবই খুবই ইন্সপায়ারিং। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে ইতিমধ্যে বহু মানুষ ওই ভিডিওটি, ইংরেজিতে দেওয়া বক্তব্যটি বহু মানুষ দেখেছেন, আমাদের দেশের বহু মানুষ দেখেছেন আশা করি। তারপরেও তার ওই বক্তব্য নিয়ে ভিডিও করার মূল কারণ হচ্ছে যে ওই বক্তব্যের ভেতরে আমার যে বিষয়গুলো ভালো লেগেছে সেই বিষয়গুলো নিয়ে আমি একটু আপনাদেরকে প্রফেসর ইউনূসের বক্তব্যের থেকে আমি ছোট ছোট কিছু নোট নিয়েছি, সেই জায়গা থেকে আপনাদেরকে বলি। প্রথমত, তিনি তার ইউনিভার্সিটিতে যখন প্রফেসর হিসেবে যোগ দিলেন তখন তিনি তার ইউনিভার্সিটির পাশে লাগোয়া যে গ্রামটা, সেই গ্রামের মানুষদের দারিদ্র দূরীকরণের জন্য চিন্তা ভাবনা করেছিলেন। তবে সেটা উনি যে আজকের গ্রামীণ ব্যাংক বলে একটা ব্যাংক সৃষ্টি করেছেন সেই চিন্তাটা করেননি উনি। তিনি একজন নারীকে মাত্র $1 ধার দিয়েছিলেন। তো সেই বিষয়টা নিয়ে উনি কথা বলতে গিয়ে বললেন যে আপনি সারা পৃথিবী বদলে ফেলতে পারবেন না, আপনি আপনার গ্রামের মানুষদেরকে বদলানো যায় কিনা সেই চেষ্টাটা করেন। তিনি বলেছেন যে যদি আপনি কাউকে দান করেন, দানের সেই টাকা আর ফেরত আসবে না, এবং আপনি যাকে ওই টাকাটা দান করছেন সেই টাকাটা তিনি আসলে কি কোনো কাজে লাগাতে পারবেন, তো উনি ওই টাকাটা কনজিউম করে শেষ করে ফেলবেন। কিন্তু আপনি যদি তাকে ছোট একটা ধার দেন, দিয়ে ঋণ দেন, দিয়ে বলেন যে তুমি এই টাকাটা তোমার ভাগ্য পরিবর্তনের জন্য কাজে লাগাও এবং তুমি এই টাকাটা আমাকে ফেরত দাও, তার নিজের যখন ফেরত দেওয়ার মানে চাপ থাকবে তখন তিনি ওই টাকাটা প্রপারলি ব্যবহার করবেন। আমার কাছে অদ্ভুত লেগেছে, তিনি যখন গ্রামীণ ব্যাংক শুরু করলেন তখন ওই গ্রামে কোনো পাকা টয়লেট ছিল না। তিনি সেই সব মানুষকেই মানে ঋণটা দেওয়ার কথা বললেন যাদের বাসায় পাকা টয়লেট নাই, তাদের ঋণ দেবেন না, পাকা টয়লেট থাকতে হবে। কারণ স্যানিটেশন প্রবলেমটা খুব বড় ধরনের প্রবলেম ছিল ওই সময়ের বাংলাদেশে। তো তিনি বললেন যে লোন নেওয়ার পূর্ব শর্ত হচ্ছে পাকা টয়লেট থাকতে হবে। তিনি বললেন যে পাকা টয়লেট যদি তোমার দরকার হয় আমরা তোমাদেরকে পাকা টয়লেট দেবো। তিনি বললেন যে আমরা পাকা টয়লেটের একটা কোম্পানি করে ফেললাম। পাকা টয়লেটের কোম্পানি করে পাকা টয়লেট তাদেরকে করে দিয়ে তারপরে তাদেরকে ঋণ দিলাম। এই পাকা টয়লেটের জন্য টাকাটা কোত্থেকে দেবে? তিনি বলেছেন যে তোমার সারা জীবন ধরে তুমি এই টাকাটা দাও, অল্প 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 করে দাও। তো এইভাবে একটা ঋণ নিতে গিয়ে মানুষ তার জীবনটাকে উন্নত করে ফেললো। তো এই ঋণের ব্যাপারটা যখন আপনার সারা পৃথিবীতে ছড়িয়ে গেল তখন তো সেটা নিয়ে রীতিমতো গবেষণা, পড়াশোনা এবং হুলস্থুল কাণ্ড ঘটে গেল। এই ক্ষুদ্র ঋণের কনসেপ্ট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 30টির বেশি রাজ্যে এখন এই সিস্টেমটা চালু হয়েছে। সেখানে শুধুমাত্র নারীরাই এই সিস্টেমে লোন নিতে পারেন গ্রামীণের কাছ থেকে। নতুন একটা কোম্পানি করেছেন, নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। সেখানে 100% নারী এই লোনটা নেন। বাংলাদেশেও 100% নারী লোনটা নিতেন না। বাংলাদেশে সম্ভবত 95 বা 97% নারী
এই লোন নিতেন, কিন্তু যুক্তরাষ্ট্রে 100% নারী হচ্ছে, নারী শুধুমাত্র নারী এই লোন। এই ব্যাপারটা দিয়ে তিনি যেটা বোঝাতে চাইলেন যে ব্যবসা যদি করতে চাও তাহলে ছোট জায়গা থেকে শুরু করো, যদি পরিবর্তন করতে চাও ছোট জায়গা থেকে শুরু করো। তিনি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা বললেন, তিনি বললেন যে আমি অনেক স্বপ্ন নিয়ে 72 সালে বাংলাদেশে ফিরে এলাম পড়াশোনা শেষ করে, যে নতুন একটা দেশ পেয়েছি, পুরো দেশটা আমি বদলে ফেলবো। কিন্তু তিনি হতাশ হলেন যে না, পুরো দেশ একবারে বদলে ফেলা আমার পক্ষে সম্ভব না, আমি চেষ্টা করি যে আমার ইউনিভার্সিটির পাশের যে গ্রামটা সেটাকে বদলানো যায় কিনা। এইভাবে তিনি আস্তে 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 পুরো দেশে তার গ্রামীণ ব্যাংকের কার্যক্রম। ইউনূস বলেছেন, বারবার বলেছেন যে সামাজিক ব্যবসা করো। গতকালকের ভিডিওতে না, এটা আগের একটা ভিডিওতে সামাজিক ব্যবসা নিয়ে তিনি বলেছিলেন যে সোশ্যাল বিজনেস এমন একটা ব্যাপার যেটা আপনাকে প্রচুর পরিমাণে আনন্দ দেবে। তিনি খুব মজা করে চমৎকার একটা কথা বলেছেন, মেকিং মানি ইজ হ্যাপিনেস বাট মেক আদার পিপল হ্যাপি ইজ সুপার হ্যাপিনেস। তো আপনি যখন অন্যদেরকে আনন্দিত করবেন সেই আনন্দ আপনার কাছে দ্বিগুণ হয়ে ফেরত আসবে। ব্যবসা করতে বলেছেন এমন ভাবে যে যেই ব্যবসার টাকা দিয়েই আপনার ওই ব্যবসাটা চলবে, এই ব্যবসা প্রফিট করার দরকার নাই। আপনার অন্য ব্যবসা আছে, সেই ব্যবসা আপনি প্রফিট করেন, কিন্তু একটা সামাজিক ব্যবসা করেন, সেই সামাজিক ব্যবসাটা করলে আপনার সমাজ বদলে যাবে। প্রফেসর ইউনূস সেই সামাজিক ব্যবসার কথা বলতে গিয়ে কোভিড ভ্যাকসিনের কথা বলেছেন, যে কোভিড ভ্যাকসিন যখন বড় বড় কোম্পানি এটার প্যাটেন্ট নিয়ে নিল, তো সেটা দিয়ে তারা অনেক অনেক টাকা রোজগার করতে পারবে, কিন্তু এটা তো সাধারণ মানুষ অব্দি পৌঁছবে না। কিন্তু এটা সভ্যতা টিকিয়ে রাখার জন্য সাধারণ মানুষের কাছে পৌঁছানো দরকার। আপনি যখন এটাকে প্যাটেন্ট ফ্রি করে দেবেন, তখন পৃথিবীর অনেক দেশ এই কোভিডের ভ্যাকসিন তৈরি করতে পারবে, মানুষের তখন অল্প দামে এই ওষুধগুলো কিনতে পারবে, মানুষ উপকৃত হবে, মানুষ বেঁচে যাবে, সিভিলাইজেশন বেঁচে যাবে। সিভিলাইজেশন নিজেই নিজেকে শেষ করে দেবে। তো আমাদেরকে একটা নতুন সিভিলাইজেশন গড়ে তুলতে হবে। তিনি বলেছেন যে লোভ আমাদের ধ্বংস করে দিচ্ছে। আমরা বড় বড় কথা বলছি যে আমাদের গ্রোথ রেট বাড়ছে, আমাদের জিডিপি বাড়ছে, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, আমরা আরো ধনী হচ্ছি, কিন্তু এগুলো কি আসলে সভ্যতা বাঁচাতে পারবে? এখন পর্যন্ত কি সেটা প্রমাণিত হয়েছে? সভ্যতা তো ক্রমশ ধ্বংসের পথে। তো ডক্টর ইউনূস বলেছেন যে তোমার যে সমৃদ্ধি সেটা যদি তুমি অন্যের সঙ্গে শেয়ার না করো, তাহলে এই সিভিলাইজেশন টিকবে না। প্রফেসর ইউনূস বলছে যে মানে ক্ষমতার দিকে মনোযোগী হয় না, ক্ষমতার দিকেই যদি তুমি মনোযোগী হও, মানুষের দিকে মনোযোগী না হয়ে, তাহলেও তোমার সোসাইটি ধ্বংস হয়ে যাবে, এই পুরো পৃথিবী, এই প্ল্যানেটটাই ধ্বংস হয়ে যাবে। তিনি বলছেন যে এখনকার এই পৃথিবীটায় কনজামশন, ভোগই হচ্ছে যেন সব, মানুষ ভোগের উপরে আছে, ভোগ করছে আর প্রচুর পরিমাণে নষ্ট করছে, পৃথিবীতে গার্বেজ ওয়েস্টেজ তৈরি হচ্ছে প্রচুর। বলেছেন যে আমাদের যে লাইফস্টাইল, এটাকে আমাদের রিডিজাইন করতে হবে। এজন্য তিনি তার সেই বিখ্যাত 3-0 থিওরির কথা বলেছেন, যে যদি জিরো নেট কার্বন এমিশন হয়, জিরো পভার্টি হয় এবং জিরো আনএমপ্লয়মেন্ট তৈরি করা যায়, তাহলেই পৃথিবীটা সুন্দর হয়ে উঠতে পারে। কার্বন নিঃসরণ পৃথিবীকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, দারিদ্র পৃথিবীকে খোঁড়া করে ফেলছে, আর আনএমপ্লয়মেন্ট এই পৃথিবীর জন্য একটা ভয়ানক বোঝা। আনএমপ্লয়মেন্টের নতুন সংজ্ঞা তিনি করেছেন, যে আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে তোমার চাকরি নেই। বিষয়টা সেরকম না, চাকরি খুঁজতে যেও না। মানুষের জন্ম দাসত্বের জন্য হয় নাই, মানুষের জন্ম হয়নি অন্যের কাজ করার জন্য, অন্যের কমান্ড শোনার জন্য। তিনি বারবার বলছেন যে জব বা চাকরি খুঁজতে যেও না, নিজে উদ্যোক্তা হও, নিজের স্বপ্ন পূরণ করো। গতকালকের বক্তব্যটা এই জন্য ভীষণ ইন্সপায়ারিং যে তিনি এই সময়কার তরুণ প্রজন্মকে অনেক গুরুত্ব দিয়েছেন। তিনি বারবার বলছেন এই প্রজন্মটা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মেধাবী প্রজন্ম হচ্ছে স্বাধীন চেতা, এই প্রজন্মের মাথার ভেতরে আইডিয়া ঠাসা, এই প্রজন্মই পারবে। এই প্রজন্ম যদি, এটা আমি বলছি যে এই প্রজন্ম যদি এই পৃথিবী টিকিয়ে রাখতে না পারে, আর কেউ পারবে না।
এই প্রজন্ম এত বেশি মানে ফেরোসাস, এত বেশি মেধাবী, এত বেশি কমিউনিকেটিং, এত বেশি আইডিয়াবাজ। প্রফেসর ইউনূস বলছেন যে পড়াশোনা করো, সার্টিফিকেট নাও, তারপরে যা চাকরি খোঁজো। এই সিস্টেমটাই একটা আহ, মানে সেকেলে সিস্টেম, এবং এই সিস্টেমটা একটা ভুল সিস্টেম। চাকরির পেছনে ঘোরা যাবে না। তিনি বারবার বলছেন যে উদ্যোক্তা হও, চাকরি খোঁজা না, চাকরি দাও মানুষকে। এটা আমাদের গন্তব্য না, মানুষের চাকরি খোঁজা মানুষের গন্তব্য না। আমাদের এই এডুকেশন সিস্টেমটা তিনি বদলাতে বলেছেন। তিনি তরুণদের উদ্দেশ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজটা দিয়েছেন, 5 জন তরুণ এক জায়গায় হও, তারপরে তোমরা একটা 3-0 ক্লাব গড়ে তোলো। সেই 3-0 ক্লাব, প্রথমত তোমরা তোমাদের নিজেদেরকে বদলাও। তোমরা যদি নিজেদেরকে বদলাও, তোমরা অঙ্গীকার করো নিজের সঙ্গে নিজে যে আমরা এমন কোনো কাজ করব না, আমরা আমাদের জীবনযাপন এমন ভাবে গড়ে তুলবো যাতে করে আমরা কার্বন নিঃসরণ কমিয়ে শূন্যতে নামিয়ে আনতে পারি। অর্থাৎ কার্বন নিঃসরণ করব না। তিনি বলেছেন সেই 5 জন তরুণ মিলে তোমরা এমনভাবে জীবনযাপন করো যাতে কোনোভাবেই তোমাদের কর্মকাণ্ড এবং জীবনযাপনের মাধ্যমে যাতে কার্বন নিঃসরণ না হয়। তোমরা আহ, চাকরি না খুঁজে উদ্যোক্তা হও, সেটা ছোট করে করো। তিনি বলেছেন যে আহ, পৃথিবীটা একবারে বদলে ফেলার দরকার নাই, একটা ছোট্ট প্রোটোটাইপ করো। তারপরে ওই প্রোটোটাইপটা যদি সাকসেসফুলি কাজ করে, তারপরে তোমরা ওইটা আহ, আবার ইমপ্লিমেন্ট করো আরেকটা জায়গায়, তারপরে আরেকটা জায়গায় সেটাকে ইমপ্লিমেন্ট করো। তাহলে দেখবে যে তোমাদের ছোট 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 করে করা একটা স্বপ্ন ওটা বড় হয়ে যাবে। তিনি তরুণদের উদ্দেশ্যে বলেছেন যে নিজের গ্রামের দিকে মনোযোগ দাও। তুমি যদি তোমার গ্রামটা বদলাতে পারো, প্রত্যেকটা তরুণ, প্রত্যেক মেধাবী তরুণ যদি তার নিজের গ্রামটা বদলাতে পারে, বাংলাদেশ বদলে যাবে। এবং এই স্বপ্নটা প্রফেসর ইউনূস সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। সারা পৃথিবী বদলানোর জন্য তিনি মানুষকে নতুন একটি স্বপ্ন দিয়েছেন। মজার বিষয় হচ্ছে সারা পৃথিবী তার এই স্বপ্নটাকে গ্রহণ করেছে। সময়কার তারুণ্যকে প্রফেসর ইউনূস বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন। আমরা খুবই সৌভাগ্যবান যে স্বাধীনতার 54 বছর পরে আমরা প্রফেসর ইউনূসের মতো একজন মানুষ পেয়েছি, প্রফেসর ইউনূসের মতো একজন নেতা পেয়েছি। আমাদের উচিত তাকে শক্ত করে ধরে রাখা, তার সকল নির্দেশ মেনে সামনের দিকে এগিয়ে যাওয়া। আশা করি তাতে করে বাংলাদেশ একদিন পৃথিবীর, অন্তত দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হবে। আমার এই ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।